নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজও আমরা আলোচনা করব। জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শুনবেন। প্রথমেই যে খবর আপনাদেরকে জানাবো তা হচ্ছে যে ইন্ডিয়া জোটের প্রার্থী উপরাষ্ট্রপতি পদে যাকে বেছে নেওয়া হয়েছে তিনি হচ্ছেন সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন এবং তাকে কিন্তু ইন্ডিয়া জোট বেছে নিয়েছে। আমরা জানি যে এনডিএ অর্থাৎ শাসক দলের যে উপরাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, তার বিরুদ্ধে সুদর্শন রেড্ডিকেই বা কেন বেছে নেওয়া হলো, কারণ অনেকেরই তো নাম আসছিল, তাকেই কেন বাছা হলো, এই প্রশ্নটাই আমি যাবো জয়ন্তদার কাছে। জয়ন্ত, তাহলে বেশ কিছু জনের নাম আসছিল কিন্তু রাধাকৃষ্ণনের বিপরীতে বেছে নেওয়া হয়েছে সুদর্শন রেড্ডিকে। সুদর্শন রেড্ডিকেই বা কেন বেছে নেওয়া হলো, কি বলবেন? সুদর্শন রেড্ডি হলেন উপরাষ্ট্রপতি পদের প্রার্থী, মানে বিরোধী শিবিরের প্রার্থী, ইন্ডিয়া জোটের প্রার্থী। ইন্দ্রাণী, এখানে মনে রাখতে হবে যে সংখ্যার বিচারে কিন্তু জেতাটা যাকে বলে একদম অসম্ভব, নামুমকিন। তাহলে বিরোধীরা এমন কাজটা করলেন কেন? এরকম ভাবে একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে আমি দেখলাম জনার্দন রেড্ডিও কিন্তু বলছেন যে এই খবরটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি খুশি, তার কারণ এতগুলো দলের এতগুলো মানে ভোট ব্যাংক আছে যাদের, তারা কিন্তু কিছু মানে শতকরা যে পার্সেন্টেজ সেটাও কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি শতকরা পার্সেন্টেজ এই সমস্ত বিরোধী দলের, এমনটা উনি দাবি করলেন। তো তারা ওকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে চাইছে, এটা তো গৌরবের বিষয়। কিন্তু বিরোধীরা কেন করলো? দেখুন, ডিএমকে নির্বাচন আসছে, সেই কারণে ডিএমকে মনে হয়েছিল যে তাহলে একটা টিট ফর ট্যাট পলিটিক্স করবে, একজন এমন কোন প্রার্থীকে দেওয়া হবে যিনি ডিএমকে রাজনৈতিক প্রার্থী, সেভাবে ভাবাও তো হয়েছিল। রাজ্যসভায় প্রবীণ সদস্য, সবই ঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিটা প্রতিষ্ঠা করলেন সেটাও কিন্তু খুব গভীরভাবে বিবেচনা করার বিষয়। উনি বললেন যে না, এটা একটা তামিল ভার্সেস তামিল, এটা এক ধরনের ছেলে মানুষই এবং এটা এক ধরনের যাকে বলে অ্যামেচারিস্ট রাজনীতি, এটা ঠিক নয়। একটা সিরিয়াস পলিটিক্স যদি করতে হয় তাহলে অরাজনৈতিক একটা ব্যক্তিত্ব, যার একটা আইডিওলজি বেসড একটা মানে ব্যক্তিত্ব, এবং সেখানে কারোর কোনো প্রশ্নই উঠবে না, জেতা হারা পরের কথা, কিন্তু লড়াইটা এভাবে লড়তে হবে। কংগ্রেস একটা জিনিস দেখলো, এবং শরদ পাওয়ার তো তুষার গান্ধীর কথাও বলেছিলেন, গান্ধী পরিবার। এখন তুষার গান্ধীকে নিয়ে অনেক রকম বিতর্ক, কংগ্রেসের মধ্যেও রিজার্ভেশন আছে, সব ঠিক আছে, কিন্তু এই যে জনার্দন রেড্ডি, এটাতে কি হলো? এটাতে এতগুলো বিরোধী দল যে একটা কনসেনসাস ইভলভ করতে পারলো, সেটাই খাড়গে বলার চেষ্টা করছেন যে সেটা কিন্তু কিছু কম নয়। তার মানে এটা মনে রাখতে হবে যে এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে বিজেপি চেয়েছিল যে যাতে আর কি বিরোধী শিবিরটা এককাট্টা থাকে, এবং আমি বলছি যে চন্দ্রবাবু নাইডুকেও এনডিএ থেকে ভাঙানো এখন এত সোজা নয়। যদিও রেড্ডি একটা বড় জিনিস, হ্যাঁ, তাহলে এখন সেই রেড্ডি এবং নাইডুর রাজনীতি আবার অন্ধ্রপ্রদেশে, কিন্তু জনার্দন রেড্ডি ঠিক কাস্ট পলিটিক্সের মাসিয়া হিসেবে তো তিনি তাকে কখনো দেখা যায়নি। আমার মনে হয় না যে এটা এখন চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। চন্দ্রবাবু নাইডুকে কাছে পাওয়ার জন্য সব রকম চেষ্টা, যেরকম বিজেপি চেষ্টা করবে, রাজনাথ সিং চেষ্টা করবে, উদ্ধব ঠাকরেকে যদি সঙ্গে পাওয়া যায়, তাহলে বিরোধী শিবিরও চেষ্টা করবে চন্দ্রবাবু নাইডুকে যাতে সাথে পাওয়া যায়। কিন্তু ব্রডলি আমি বলতে পারি যে জিতবে এনডিএ প্রার্থী। বিরোধীরা একটা নিজেদের ঐক্যবদ্ধ প্রয়াসের একটা অনেক দিন পর একটা প্রতিষ্ঠা করলো যে উই আর ইউনাইটেড, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন, আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।